Hello friends, welcome to my YouTube channel. First of all, stay home, stay safe and Ramadan Mubarak. আজকের টপিক হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ ব্যাংকিং ল অ্যান্ড ফ্যাসিলিটিস। অর্থনীতি মামলাতে আমরা যখন অর্থনীতি মামলা পরিচালনা করি বা অর্থনীতি মামলা প্রতিদ্বন্দ্বিতা করি তখন আমরা দেখে থাকি যে লোনস অ্যান্ড ফ্যাসিলিটিস। তো এই ফ্যাসিলিটিস লোন সম্পর্কে আমরা বুঝতে পারছি এটা লোন, বাট ফ্যাসিলিটিসটা কি আসলে একটু ভিন্নতা আছে। ফ্যাসিলিটিসটা লোনে পরিণত হয়, কিন্তু এই ফ্যাসিলিটি সবসময় লোনে পরিণত নাও হতে পারে। যাক, এটা আমরা তখনই বুঝবো যখন আমরা ঋণের ধরন এবং বৈশিষ্ট্য সম্পর্কে জানবো, তখন আমরা এই লোন সম্পর্কে আমাদের আইডিয়া হবে। চলো আমরা দেখি টাইপস অফ লোন। লোন বেসিক্যালি দুই টাইপের, একটা হচ্ছে ফান্ডেড, একটা হচ্ছে নন ফান্ডেড। আর এই ফান্ডেড নন ফান্ডেডের নেচার হচ্ছে তিন ধরনের: টার্ম লোন, কন্টিনিউয়াস লোন এবং ডিমান্ড লোন। লোন বা ইনভেস্টমেন্ট হচ্ছে ইসলামিক শরিয়া অনুযায়ী যখন কোনো ফাইন্যান্স করা হয়, বিনিয়োগ করা হয়, তখন ইনভেস্টমেন্ট বলা হয়। সেটা লোন বলুক বা ইনভেস্টমেন্ট বলুক, যাই বলুক না কেন, যেই আর্থিক ব্যবস্থায় বলা হোক না কেন, এটা দুই টাইপ, এই ফান্ডেড নন ফান্ডেডের মধ্যে। এবং এই ফান্ডেড নন ফান্ডেড তিন ক্যাটাগরি, এই তিন নেচারের মধ্যেই থাকবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। চলুন দেখি আমরা এই বিষয়ে ফান্ডেড নন ফান্ডেড, টার্ম লোন, কন্টিনিউয়াস এবং ডিমান্ড লোনের বিষয়গুলো আমরা দেখি। ফান্ডেড লোন, লোন নেওয়ার জন্য তো একজন বড়োয়ার লাগবেই, আর লোন যাকে দেওয়া হয় তাকে বড়োয়ার বলা হয়। এই বড়োয়ার সিঙ্গেল হতে পারে, একাধিক ব্যক্তি হতে পারে, অথবা কোনো কোম্পানি হতে পারে। সবাই এককভাবে লোন ভোগ করতে পারে, অথবা সম্মিলিতভাবে সবাই একসাথে লোন একটি স্যাংশনের আওতায়, একটি কন্ট্রাক্টের আওতায় ব্যাংকের থেকে ভোগ করতে পারে। স্বাভাবিকভাবে লোন নেওয়ার জন্য অবশ্যই অ্যাপ্লিকেশন করতে হবে। ব্যাংকে অ্যাপ্লিকেশন করা হলে ব্যাংক সেটা মঞ্জুর করে। মঞ্জুর করলে তখন লোন বড়োয়ারকে দেওয়া হয়। যখন বড়োয়ারকে সরাসরি দেওয়া হয় তখন সেটাই ফান্ডেড। এখন বিষয় হচ্ছে, এই টাকা কি ক্যাশ দেওয়া হবে হাতে হাতে? নো ওয়ে, হাতে হাতে দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ ব্যাংক একটা হিসাব মেনটেন করতে হবে। সেই জন্য এটা হাতে দিলে তার কোনো প্রমাণ থাকবে না। তো সেই জন্য সেটা একটা লোন অ্যাকাউন্ট সৃষ্টি হবে। এই অ্যাকাউন্ট সৃষ্টি হলো, সেই অ্যাকাউন্ট থেকেই বড়োয়ার কালেক্ট করতে হবে। যদি কোম্পানি হয়ে থাকে তাহলে কোম্পানির পক্ষে যিনি অথরাইজ পার্সন উনি কালেক্ট করবেন। পার্টনারশিপ ফার্ম হয়ে থাকলে যিনি অথরাইজ উনি কালেক্ট করবেন। আর যদি একক হয়ে থাকে সে অ্যাকাউন্ট ব্যাংকে গিয়ে চেক প্রেস করে টাকাটা নিয়ে নেবেন। টাকাটা ওনার হাতেই চেকের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে ক্যাশ তুলে ফেললো। এটাই হচ্ছে ফান্ডের আসলে বিষয়টা, যে ওকেই দেওয়া হলো, যিনি বড়োয়ার তাকেই দেওয়া হলো থ্রু অ্যাকাউন্ট। এবার আমরা দেখি নন ফান্ডেড। সিম্পল বিষয়েই অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করলে একটা অনুমোদন হবে, অ্যাকাউন্ট খোলা হবে। এখন লোনটা বিতরণ হবে কোথায়? বিষয়টা নন ফান্ডেড ফেসিলিটির বিষয়টা হচ্ছে, ফর এক্সাম্পল উনি লোনটা খুললেন হচ্ছে একটা এলসি আর একটা ব্যাংক গ্যারান্টি। এলসি হচ্ছে এলসি ইস্যুইং বেনিফিশিয়ারি ব্যাংক আছে এখানে, আর ব্যাংক গ্যারান্টি যেহেতু খুলেছেন উনি ফেসিলিটি, ব্যাংক গ্যারান্টি যার কাছে ব্যাংক গ্যারান্টি আছে, যার বরাবরে উনি হোল্ডার অফ ব্যাংক গ্যারান্টি আছেন। এখন যখন সময় হবে ক্লেম করবে, তখন টাকাটা এই বড়োকে দেওয়া হবে না, টাকাটা দেওয়া হবে যারা এটার বেনিফিশিয়ারি, যারা এটার হোল্ডার, যারা এটা প্রাপক। তার মানে এই নন ফান্ডেডের বিষয়টা এই যে বড়োয়ারকে এটা দেওয়া হবে না, কিন্তু বড়োয়ার পে করবে, কারণ তার আবেদনের প্রেক্ষিতে এই ফেসিলিটিগুলো দেওয়া হয়েছে। সচরাচর এলসির ক্ষেত্রে এলসি, এলটিআর এবং ব্যাংক গ্যারান্টি যখন দেয় তখন এই ধরনেরগুলো হয়ে থাকে। আমি যে বললাম ফেসিলিটি অনেক সময় লোন নাও হতে পারে, এগুলো আসলে এলসি আর হচ্ছে ব্যাংক গ্যারান্টি, এটা এক ধরনের ফেসিলিটি। ওনাদের কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্টের ভিত্তিতে যদি দাবি করে, এই যে হোল্ডার অফ ব্যাংক গ্যারান্টি বা ইস্যুইং বেনিফিশিয়ারি ব্যাংক যদি দাবি করে, তাহলে সেটা লোন হচ্ছে অন্য নামে। কিন্তু প্রারম্ভিকভাবে এটা ফেসিলিটি এবং এটাকে নন ফান্ডেড বলা হয়, যেহেতু এটা বড়োয়ার পাচ্ছে না সরাসরি, কিন্তু বড়োয়ার সেই টাকাটা প্রদান করতে বাধ্য। এইগুলো টাইপস অফ লোন। এখন আসি আমরা নেচার অফ লোনের মধ্যে আছে হচ্ছে টার্ম লোন বলেছিলাম, কন্টিনিউয়াস লোন এবং ডিমান্ড লোন কথা বলেছিলাম। ধরুন আমরা দেখি টার্ম লোনের বিষয় আগে। টার্ম লোনের কি, এটা টাইপ হচ্ছে ফান্ডেড ইনডিড। ডিসবার্সমেন্ট দেওয়া হয়, ডিসবার্সমেন্ট মানে হচ্ছে টাকাটা বিতরণ, আর কি বিতরণ দেওয়া হয় ওয়ান টাইম, একবারই। লেটস সি দিল টাকা নিয়ে নিল ফান্ডেড, ওয়ান টাইম ট্রানজ্যাকশান,
এবং ট্রানজ্যাকশন অ্যামাউন্ট টাইম ডিউরেশন 1 বছর থেকে সেভারাল ইয়ার্স হতে পারে, 1 বছর থেকে সেভারাল ইয়ার্স হতে পারে, 15 বছর 20 বছরও হতে পারে, তবে মিনিমাম 1 বছর। এবং এটা যেমন লোন নিল, লোন নেওয়ার পরে যে পারপাসে নেওয়া হলো, আমি এক্সাম্পল দিলাম হচ্ছে কার লোন, সে কার লোন নিল, কার লোন নেওয়ার পর ধরা যাক ওনাকে 20 লাখ টাকা একটা লোন দেওয়া গেল, ডিউরেশন 1 ইয়ার, ইনস্টলমেন্ট সাইজ হচ্ছে 2 লাখ টাকা করে, টোটাল দিতে হবে 24 লক্ষ টাকা। তার মানে এখানে 20 লাখ টাকা লোন নিয়ে তাকে 24 লাখ টাকা দিতে হচ্ছে। তার মানে এটা বিষয়টাই যে ইনস্টলমেন্টটা ফিক্স করা হয় সুদ সহ দাবি করে। যদি 20 লাখ টাকা দেওয়া হলো, সুদ আসলো 4 লাখ টাকা, সেটা সহ হিসাব করে 12 মাসের কিস্তি 2 লাখ টাকা করলে 24 লাখ টাকা তাকে কিস্তিতে পরিশোধ করতে হবে। দ্যাট মিনস সে ওয়ান টাইম নিয়ে ফেলার পর শুধু জমা দেয়, আবার সে টাকা নিতে পারবে না, এটা হচ্ছে বিষয়। এবং তাকে কিস্তিতে ধীরে ধীরে পরিশোধ করতে হবে। ফর এক্সাম্পল ইউসি, উনি 6টা কিস্তি দেওয়ার পরে এখানে 12 লাখ টাকা রিমেনিং ব্যালেন্স, বাকি 6 কিস্তি দিল, ফর এক্সাম্পল 12 মাসে 1 বছর শেষ, নীল হয়ে গেল, ট্রানজ্যাকশন ক্লোজ, হি ইজ ফ্রি টু গো। এ হচ্ছে টার্ম লোনের বিষয়। আর টার্ম লোনের বিষয়, টার্ম লোনে এটা হচ্ছে নন রিনিউয়েবল এবং নন এনহ্যান্সেবল। টার্ম লোন একবার যদি দেয় 20 লাখ টাকা, 20 লাখ টাকাই এটা 1 বছর পর আবার রিনিউ করার সুযোগ নাই, আবার নতুন একটা স্যাংশন হবে, নতুনভাবে দিতে হবে। এবার আমরা দেখি কন্টিনিউয়াস লোন। কন্টিনিউয়াস লোন টাইপ হচ্ছে ফান্ডেড, তার মানে এটা বরাবরকে দেওয়া হবে সরাসরি, ডিসবার্সমেন্ট 1 টাইম, একবার দিবে, এবং ট্রানজ্যাকশন কিন্তু মাল্টিপল। ফর এক্সাম্পল দেখা যাচ্ছে 10 লাখ টাকা একটা লোন দেওয়া হলো, ডিসবার্সমেন্ট ডেট 24/4/19, এটা মেয়াদ 1 বছর হয়, 1 বছর বেশি হয় না। লোনটা দেওয়া হলো, অ্যাকাউন্টে দেওয়া হলো, এরপর ট্রানজ্যাকশন সে করতে পারবে, সেভারাল টাইম টাকা উত্তোলন করতে পারবে ওই সেম লিমিটের মধ্যে, 10 লাখ টাকার মধ্যে, অন্য ব্যক্তিকেও চেক দিতে পারবে। আর একটু ক্লিয়ার করে বলি, ধরা যাক এই যে ট্রানজ্যাকশন হলো এতক্ষণ, এটা দিন ধরি আমরা বা মাস ধরি করার পর ওনার অ্যাকাউন্টে 10 লাখ টাকা লিমিট দেওয়ার পর, এখন ট্রানজ্যাকশন হওয়ার পর আর ব্যালেন্স আছে 8 লাখ টাকা ধরেন। সেই 8 লাখ টাকা ব্যালেন্স যদি থাকে, তাহলে সে যদি একটা 6 লাখ টাকা চেক ইস্যু করে, তাহলে সেই 6 লাখ টাকা চেক পাস হবে, তাহলে ব্যালেন্স থাকছে 2 লাখ টাকা। এখন ধরা যাক আর একটা 6 লাখ টাকা চেক সে ইস্যু করলো, সেটা কী হবে? বাউন্স হবে, কারণ তার এখানে ব্যালেন্স নেই। 10 লাখ টাকার মধ্যে ম্যাক্সিমাম টাকায় সে উত্তোলন হয়ে গেছে, 2 লাখ টাকা আছে মাত্র। এই 2 লাখ টাকার কারণে 6 লাখ টাকা চেক পাস হওয়ার কোনো সুযোগ নেই। এটাই হচ্ছে কন্টিনিউয়াস লোন। একটা লিমিটের মধ্যে সে বারবার রোলিং করতে পারছে। তার লিমিট যদি না থাকে, টাকাটা যদি উত্তোলন করে ফেলার পর যদি কোনো টাকা না থাকে, তাহলে সে টাকা আর সেখান থেকে বাড়তি টাকা সে পাবে না, ওই লিমিটের মধ্যেই থাকতে হবে। ধরা যাক এখন যদি এই 2 লাখ টাকার, এই যে 6 লাখ টাকার চেকটা যদি পাস করতে হয়, তাহলে তাকে এখানে 4 লাখ টাকা পূরণ করতে হবে। দেখা যাক 4 লাখ টাকা সে পূরণ করে দেওয়ার পর 6 লাখ টাকা চলে আসলো। এখন সে 6 লাখ টাকা অন্য কাউকে যদি দেয় বা স্বয়ং ব্যবহার করলে সেটা এনক্যাশ হবে, এভাবে তার ট্রানজ্যাকশনটা হবে। এখন দেখা যাচ্ছে সে পরিশোধ করার পর মাইনাস 1 লাখ টাকা ইন্টারেস্ট দেখাচ্ছে। কারণ কি? সে 1 বছর যে লেনদেন করলো, যে কটা দিন তার টাকাটা বাইরে ছিল ব্যাংক থেকে, লিমিট থেকে নেওয়ার পর সে কটা দিন ইন্টারেস্ট এখানে দাবি হবে। তো হোল ইয়ার, ফর এক্সাম্পল ডেট অফ এক্সপায়ারি 24/4/19, লোনটা দেওয়া হয়েছিল 24/4/20, এক্সপায়ারি 24/4/20, সরি ডিসবার্সমেন্ট দেওয়া হয়েছিল 24/4/19। 1 বছর যদি মেয়াদ হয়ে থাকে, তাহলে 24/4/20, এই 24/4/20-এর মধ্যে তাকে পুরো টাকা দিতেই হবে, সুদ সহ তাকে পরিশোধ করে দিলে তার ট্রানজ্যাকশন ক্লোজ। দ্যাট মিনস এক্সপায়ারি ডেটের মধ্যে তাকে টাকা দিতে হবে। সে যদি ফর এক্সাম্পল 24/4/19 নিয়ে বসে যদি থাকে, সে চাইলে 24/4/20-ও দিতে পারে, টাকাটা একসাথে যদি নিয়ে ফেলে দিতে পারে, কোনো সমস্যা নেই, কারণ তার মেয়াদ তো আছে, মেয়াদের মধ্যে দিতে হয়। তবে ইন্টারেস্ট চার্জ হবে প্রচুর, 1 বছর অনেক টাকা তার ইন্টারেস্ট চার্জ হবে। বেসিক্যালি এটা যারা ব্যবসা করে থাকে, যাদের রেগুলার ফান্ড প্রয়োজন হয় ট্রেডিং ব্যবসার জন্য, ফর এক্সাম্পল কেউ চাল, গম বা গ্রোসারি শপ, ডেইলি স্টক থাকতে হয়, মাল লাগে, ওরা এই ধরনের ফেসিলিটিগুলো নিয়ে থাকে। আমি এখানে ওভারড্রাফট ফেসিলিটির একটা দেখালাম। তার মানে আচ্ছা গেল গিয়ে এখন। আর এটা আরেকটা বিষয় হচ্ছে, এটা রিনিউয়েবল এনহ্যান্সেবল। এটা অনেক সময় রিনিউ হয়, যদি 1 বছর পর যদি অ্যাপ্লাই করে, ট্রানজ্যাকশন ভালো থাকলে সেম লিমিট রিনিউ করে দিতে পারে। অথবা যদি বলে না আমার 20 লাখ টাকা লাগবে,
যদি ব্যবসা ভালো দেখে ব্যাংক চাইলে ওকে 20 লাখ টাকা রিনিউ এবং এনহ্যান্সমেন্ট আবার 1 বছরের জন্য দিতে পারে। তাহলে এই ধরনের লোনগুলোকে বলা হয় কন্টিনিউয়াস লোন। আর এখানে একটা আমি EOL দেখালাম, এক্সেস ওভারড্রাফট লিমিট। এটা আসলে বেসিক্যালি হয় এই যে তখন দেখালাম যে সে 2 লাখ টাকা আছে, 6 লাখ টাকার চেক পাস হচ্ছে না, 4 লাখ টাকা ঘাটতি আছে, তখন ব্যাংকে যদি যায়, যদি বলে যে হ্যাঁ আমার লিমিট তো প্রায় কম, আমার 4 লাখ টাকা ঘাটতি আছে, আমাকে একটা EOL দেন, এক্সেস ওভারড্রাফট লিমিট। ওই ওভারড্রাফট থেকে আমাকে 4 লাখ টাকা অতিরিক্ত উত্তোলন করার সুযোগ দেন। ব্যাংক চাইলে সেটা অ্যাপ্লাই করে দিতে পারে। এটা হচ্ছে রিলেশনশিপ এবং ওর ব্যবসার ধরন দেখে, ব্যবসার গুডউইল দেখে ব্যাংক চাইলে EOL দিতে পারে। এটা হচ্ছে EOL, এটাকে বলা হয় এক্সেস ওভারড্রাফট লিমিট। তার ওভারড্রাফট লিমিটের অতিরিক্ত টাকা সে ইনস্ট্যান্ট পাওয়ার সুযোগ আছে। নেক্সট ক্যাটাগরি দেখি আমরা ডিমান্ড লোন। ডিমান্ড লোনের টাইপ হচ্ছে নন ফান্ডেড আবার ফান্ডেড, উভয় হতে পারে। ডিসবার্সমেন্ট ওয়ান টাইম ফর ইচ ফেসিলিটি, কারণ সে যে একাধিক ফেসিলিটি নিয়ে থাকে তাহলে প্রত্যেক ফেসিলিটির জন্য আলাদা একবার ডিসবার্সমেন্ট হবে। ট্রানজ্যাকশন একবার হবে। ডিউরেশন লেস দেন 1 ইয়ার, 1 বছরের কম হবে। এই হচ্ছে বিষয়। আমি জাস্ট ডাইমেনশন দেখাচ্ছি। স্বাভাবিকভাবে লোনের জন্য অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভ হয়ে থাকলো, অ্যাকাউন্ট খুলে থাকবে। সে এখানে আমি দেখাচ্ছি LC, LTR এবং সে ব্যাংক গ্যারান্টির জন্য আবেদন করেছে। এখন অ্যাকাউন্ট যখন খোলা হলো, যখন ওনারা ক্লেম করবে, এই যে LC অ্যাডভাইজিং ব্যাংক অথবা ব্যাংক হোল্ডার ব্যাংকে যখনই ক্লেম করবে তখন তাদেরকে টাকাটা পরিশোধ করে দেওয়া হবে। ফর এক্সাম্পল এখানে 5 লাখ টাকা সে রিসিভ করলো, আর ব্যাংক গ্যারান্টির হোল্ডার যিনি ছিলেন উনিও 5 লাখ টাকা রিসিভ করলো তার অ্যাকাউন্টে। তাহলে LC বিপরীতে LTR-এ 6 লাখ টাকা চলে আসলো, আর এখানে LTR-এর বিপরীতে টাইম লোনে 6 লাখ টাকা এখানে দেখাচ্ছে, কিন্তু ওনারা রিসিভ করছে 5 লাখ টাকা। 6 লাখ টাকা এই জন্য যে 60 দিন যে একটা টাইম দেওয়া হয়েছিল পরিশোধ করার, 60 দিনের যে ইন্টারেস্ট সহ এখানে যোগ হয়েছে, সেই জন্য 6 লাখ টাকা দেখানো হয়েছে। 10 ইয়ার ছাড়া এবং লাইবিলিটি পজিশন হচ্ছে 24/4/20 পর্যন্ত। এই হচ্ছে লাইবিলিটি। এখন পেমেন্ট করবে হচ্ছে ওয়ান টাইম, এটা কিস্তিতে পরিশোধ করতে হয় না, অ্যাট এ টাইম পরিশোধ করে দিতে হয়। ম্যাচুরিটি ডেটে পরিশোধ করার পর 0, আর টাইম লোনটাও উনি অ্যাডজাস্ট করে দিল 0। এটাই বলছিলাম যে ফেসিলিটি সে ভোট করেছিল হচ্ছে LC, LTR এবং ব্যাংক গ্যারান্টি, এগুলো ফেসিলিটি ছিল। যখনই ওনারা ক্লেম করলেন LC অ্যাডভাইজিং ব্যাংক এবং ব্যাংক গ্যারান্টি, এটা ঋণে পরিণত হয়ে গেছে। কিন্তু না, কিন্তু লাইবিলিটি সৃষ্টি হয়েছে অন্য নামে, কারণ ব্যাংক গ্যারান্টিটা একটা ফেসিলিটি, এটা লাইবিলিটি। যখন সে অ্যাডজাস্ট করতে চাইবে তখন সে একটা চাইলে টাইম লোন নিতে পারে, যে আমি ব্যাংকের টাকা দিয়ে দেন, আমি দিতে পারছি না, টাইম লোন দেন আমাকে। সে টাইম লোনে কনভার্ট হয়ে গেল, টাইম লোন। তার মানে এটা লোন। ব্যাংক গ্যারান্টি ফেসিলিটি, এই ফেসিলিটি থেকে লোন সৃষ্টি হলো টাইম লোন। তদ্রূপভাবে LC ছিল একটা ফেসিলিটি এবং এই ফেসিলিটিটা সে LTR আগেই নিয়ে রাখছে, সেজন্য LTR-এ লাইবিলিটি ক্রিয়েট হয়েছে। তো সেই জন্য ওই লোন এবং ফেসিলিটির মধ্যে ভিন্নতা হচ্ছে এই বিষয়টা। তাহলে ডিমান্ড লোন গেল। আর আমরা যেটা সচরাচর লোন আমাদের দেশে দেখে থাকি, যে টার্ম লোনের ক্ষেত্রে আমরা দেখি হোম লোন, কার লোন, পার্সোনাল লোন, ট্রান্সপোর্ট লোন, এসব দেখে থাকি। হোম লোন হচ্ছে একটা বাড়ি ক্রয় করার জন্য যে লোন নিয়ে থাকে, সেটা দীর্ঘমেয়াদী হয়ে থাকে, সেটা টার্ম লোন। কার লোন, পার্সোনাল লোন মানে ব্যক্তিগত ইউজের জন্য, এনি পারপাস, যে কোনো কাজের জন্য পারপাস ছাড়া এই লোনগুলো নিয়ে থাকি। ট্রান্সপোর্ট লোন কোনো কার কেনার জন্য নিয়ে থাকলে সেটা ট্রান্সপোর্ট লোন। ফ্ল্যাট পারচেসের জন্য ইদানিং একটা লোন দিচ্ছে, সেটাও টার্ম লোনের মধ্যে পড়েছে। লিজ ফাইন্যান্স হচ্ছে কোনো মেশিনারি কেনার জন্য, কোনো শিল্প প্রতিষ্ঠানে কোনো মেশিনারি কিনলে সেটা লিজ আকারে দিয়ে থাকে। সেটা মানে যে কিস্তিতে দেওয়া হয় সেটা মানে রেন্ট হিসাবে ট্রিট করা হয়। এটা বেসিক্যালি দেওয়া হয় ফাইন্যান্স কোম্পানিগুলোতে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোতে বেশি দেওয়া হয়, এবং ব্যাঙ্কগুলো তো দিয়ে থাকে। কারণ ব্যাঙ্ক আর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন কিন্তু এক না। ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে কোনো ট্রানজ্যাকশন বা লেনদেনের হয় না, ওরা শুধু ইনভেস্ট করে থাকে, আর ব্যাঙ্কে তো লেনদেন হয়ে থাকি। তো লিজ ফাইন্যান্স তারা দিয়ে থাকে এভাবে, রেন্ট হিসাবে দিয়ে থাকে। এরপর হায়ার পারচেস হচ্ছে এটা দীর্ঘমেয়াদী লোন। হায়ার পারচেস শিরকাতুল মিল্ক, এটা হচ্ছে ইসলামিক পদ্ধতিতে, ইসলামিক বিনিয়োগের মাধ্যমে ইসলামিক শরীয়ত মোতাবেক দিয়ে থাকে। এটাও কিস্তিতে হায়ার পারচেস শিরকাতুল মিল্ক, ফ্ল্যাট কেনার জন্য, হোম কেনার জন্য, গাড়ি কেনার জন্য এই লোনগুলো দিয়ে থাকে দীর্ঘমেয়াদে। এরপর লোন জেনারেল আছে। লোন জেনারেল মানে কোনো পারপাস ছাড়া কারো কিছু টাকা লাগছে কোনো ব্যক্তির
তো তাহলে একটা লোন যারা দিয়ে থাকে, সচরাচর এটা এই যারা ব্যবসা করে অনেক সময় বাড়তি টাকা লাগে তখন দেয়, বা কোনো ব্যক্তিকেও দিয়ে থাকে। এরপর রিশিডিউল লোনের বিষয়টা হচ্ছে দেখা যাচ্ছে এইসব লোনগুলো নিল, একটা মেয়াদের মধ্যে দিতে পারলো না, তখন ব্যাংক রিশিডিউল করে দেয়, মানে পুনঃতফসিল করে দেয় যে ঠিক আছে তোমার লাইবিলিটি আমি তোমাকে আবার 1 বছরের জন্য বা 2 বছরের জন্য কিস্তি করে দিলাম, তুমি কিস্তি দাও। তো এটা হচ্ছে আগের ঋণ পুনরায় পরিশোধের জন্য এটা একটা ফ্যাসিলিটি, এটা দীর্ঘমেয়াদী টার্ম লোনের মধ্যে হয়ে থাকে সচরাচর। কন্টিনিউশনের মধ্যে ক্যাশ ক্রেডিট হাইপো এবং ক্যাশ ক্রেডিট প্লেজ, ওভারড্রাফট এসব হয়ে থাকে। ক্যাশ ক্রেডিট হাইপো এবং ক্যাশ ক্রেডিট প্লেজের মধ্যে একটা ভিন্নতা আছে। হাইপোথিকেশন হচ্ছে এটা সিকিউরিটির একটা বিষয়, যে ক্যাশ ক্রেডিট কন্টিনিউয়াস লোন, একটা লোন দেওয়া হলো, তার মালামালগুলা ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকবে ঠিক, কিন্তু দখল তার কাছে থাকবে না, ব্যাংকের কাছে থাকবে না। ফর এক্সাম্পল আমি দিতে পারি যে গ্রোসারি শপগুলোতে চাল, ডাল, লবণ, তেল, নুন সব ওরা তো বিভিন্ন ট্রেডিং করছে, কিন্তু এটা দখল তো আর ব্যাংক ধরে রাখতে পারবে না, কারণ ব্যাংকের কাছে থাকলে সে বিক্রি করবে কীভাবে। তখন এটা হাইপো হিসেবে থাকে যে হ্যাঁ দায়বদ্ধ আছে, কন্ট্রোল আপনার কাছে থাক, টাকা দিতে না পারলে আমি আপনার থেকে দখল নিয়ে, বরাবর থেকে দখল নিয়ে সেটা বিক্রি করবে। এটা হচ্ছে হাইপোথিকেশন। আর প্লেজ হচ্ছে ব্যাংকের কন্ট্রোলে থাকবে, এটা দখলে নাও থাকতে পারে, কারণ আজকাল ব্যাংক তো আর এটা কন্ট্রোল করার সুযোগ নেই, দখলে রাখার সুযোগ নেই, কারণ এটার জন্য ব্যাংক গোডাউনের প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে করে কি ব্যাংকের কন্ট্রোল থাকে। বিষয়টা হচ্ছে এই যে যারা বাল্ক অফ ইম্পোর্ট করা হয়, ফর এক্সাম্পল এখন রমজান মাস আসছে, চানা ইম্পোর্ট করা হচ্ছে ফর এক্সাম্পল, তো যারা অনেক বড় কন্টেনার আমদানি করে তাদের এইগুলোও সচরাচর প্লেজ হিসেবে দায়বদ্ধ থাকে। তার মানে মালগুলো আসার পর ব্যাংকের মনোনীত অথবা উভয় পক্ষের সম্মতিক্রমে কোনো একটা গোডাউনে থাকবে, গোডাউনে সেটা রেকর্ড থাকবে। ব্যাংক থেকে ডেলিভারি অর্ডার দিলে, মানে মালটা যদি ছড়াতে হয় আগে ব্যাংক থেকে পারমিশন লাগবে, একটা ডেলিভারি অর্ডার দিবে, ডেলিভারি অর্ডার কত পরিমাণ লেখা থাকবে, কত মেট্রিক টন নেবেন বা কত কেজি বা কত টন নিতে পারবে, এরকম পারমিশন থাকবে। তখন গোডাউন কিপার ব্যাংকের ডিও দেখে মাল যতটুকু প্রয়োজন ততটুকু ছাড় দিবে, কিন্তু তার আগে টাকা পরিশোধ করেই নিতে হবে, মাল নেওয়ার আগে টাকা পরিশোধ করে দিবে স্বাভাবিকভাবে। তো এটা ব্যাংকের কনসেন্ট থাকে, এটা কন্ট্রোল থাকে, কতটুকু পণ্য আছে নাই এটা ব্যাংকের কন্ট্রোলে থাকে। এটার জন্য গোডাউন কিপার, ব্যাংক এবং বড়োয়ার সাথে একটা ত্রিপক্ষীয় চুক্তি হতেও পারে, নাও হতে পারে। তো প্লেজ আর হাইপোথিকেশনের বিষয়টা হচ্ছে। আর ওভারড্রাফট আর সিসি দিয়ে দেওয়া হয়ে থাকে যারা ট্রেডিং ব্যবসা করে, এই ধরনের মালামাল পণ্য স্টক থাকবে সবসময়, স্টক আনবে, স্টক বিক্রি করবে, আবার আনবে। ওভারড্রাফটের বিষয় হচ্ছে এটাও কন্টিনিউয়াস লোন, একই পদ্ধতির, কিন্তু এখানে কোনো স্টক থাকে না। ফর এক্সাম্পল যারা সার্ভিস ওরিয়েন্টেড, ফর এক্সাম্পল যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে, তাদের তো কোনো স্টকের নেই, তাদেরও দরকার, ক্যাপিটাল দরকার, ওয়ার্কিং ক্যাপিটাল দরকার হয়ে থাকে। তো এই ক্ষেত্রে ওদেরকে ওভারড্রাফট দিয়ে থাকে। ওভারড্রাফট ওয়ার্ক অর্ডার একটা বিষয়, এটা হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড, এটা মানে যারা কন্ট্রাক্টর, যারা কাজ করে, ফর এক্সাম্পল রেলওয়ের কাজ করে দেয় বা কোনো প্রতিষ্ঠানের ওটা কনস্ট্রাকশন করে দেয়, তখন সেক্ষেত্রে ওয়ার্ক অর্ডার ওভারড্রাফট দিয়ে থাকে। আর অ্যাসিডি জেনারেল, এটা হচ্ছে ওভারড্রাফটের একটু শর্ট টার্ম, এটা একটু কম। বাই মজ্জল যেটা, এটা হচ্ছে একদম সিসির মতোই, সিসি বা ওভারড্রাফটের মতোই বাই মজ্জল। এটা আসলে ইসলামী শরিয়া পদ্ধতিতে। তবে এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে বাই মজ্জল ফ্যাসিলিটিটা, যেমন সিসি, যেমন আমি টাকা তুললাম আবার জমা দিলাম একই সময়ে, অ্যাট এ টাইম বারবার আমি টাকা জমা উত্তোলন করতে পারছি একটা অ্যাকাউন্ট হিসাবে। কিন্তু ব্যাংকিং ইসলামিক পদ্ধতিতে এটা হয় না, যতবারই পণ্য আনবে ততবার আলাদা ডিল আকারে আসবে। ফর এক্সাম্পল আমি এখন আমার 10 লাখ টাকা লিমিট, আমি 2 লাখ টাকার কিছু পণ্য কিনবো, ব্যাংকে যাবে, ব্যাংক থেকে একটা আলাদা ডিল নিয়ে নিবে, ব্যাংক 2 লাখ টাকার একটা ডিল দিলে ওটা আবার হিসাবে ইনপুট হবে, আবার লাগলে আবার এভাবে করে নিবে, সেভাবে হবে, কিন্তু একই কন্টিনিউয়াস নেচারের। ইওএল আমি একটু আগে এক্সপ্লেন করলাম, আপনার ওভারড্রাফট যদি ঘাটতি থাকে কোনো কারণে, ব্যাংক চাইলে একটু করে ইওএল নিতে পারে। এগুলো হচ্ছে কন্টিনিউয়াস লোনের বিষয়। আর ডিমান্ড লোনের ক্ষেত্রে এই যে বললাম এলটিআর, এমটিআর মানে যেটা ইসলামিক ব্যাংকিং মুরাবাহা টিআর, আর এটা কনভেনশনাল ব্যাংকিংয়ে পিএডি, এলসির পেমেন্ট যেখানে পরিশোধ করা হয়, ব্যাংক গ্যারান্টি, এটা ফ্যাসিলিটি, এটা থেকে আপনার এটা থেকে সৃষ্টি হয়। ফোর্স লোন ফর এক্সাম্পল ব্যাংক গ্যারান্টির টাকা আগে থেকে দিল না, ব্যাংক টাকা পরিশোধ করলো, তখন ফোর্স লোন হয়ে যাচ্ছে। টাইম লোন মানে ব্যাংক গ্যারান্টির বিপরীতে যদি চায় আমি ঠিক আছে টাকা দিতে পারছি না, আমাকে টাইম লোন দিয়ে দেন, ব্যাংক গ্যারান্টির টাকা আপনি যিনি ক্লেম করেছেন ওনাকে দিয়ে দেন,
আমাকে একটা টাইম লোন দিয়ে দেন, তখন এটা টাইম লোনটা নিয়ে নেয়। মোরাবাহা সেম, এটা হচ্ছে ইম্পোর্ট বিল, এটা আইডিবিবির মতো। আইডিবিবিটা একটা ভিন্ন জিনিস, এটা আসলে ডিসকাউন্টিং। এটা সম্পর্কে জানতে হলে আর একটু ডিটেলস সময় লাগবে, এটা লম্বা লেন্দি হবে বিষয়টা। আমি আইডিবিবিটা অন্য একটা সেগমেন্টে আমি এটা আলোচনা করব। আর হচ্ছে লেটার অফ ক্রেডিট একটা ফ্যাসিলিটি, এটা তো আমি আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে এই বিষয়ে আমি বলেছি। আমি ফার্দার আরও ভিডিও একটু ডিটেলস দিব। অ্যাট এ গ্যালেন্স আমরা একটু দেখতে পারি যে লোনগুলো দেওয়া আছে সেগুলোর আমি সামান্য ব্রিফ দিয়েছি এতক্ষণ। এটা একটা ভিডিও আকারে রাখলাম, আপনারা চাইলে যে কোনো সময় পজ করে দেখতে পারেন। আমি বিভিন্ন ডেফিনেশন আকারে এটা দিয়েছি, মানে যাতে আপনাদের পড়তে সুবিধা হয়, পজ করে আমরা দেখতে পারেন চাইলে। এবার আসে আমরা এতক্ষণ যে ঋণ পড়লাম সেটা তো ইন জেনারেল, কিন্তু অর্থঋণ আদালত আইন ধারা 2 ধারা মতে আসলে অর্থঋণ আদালত যে আইন আছে, এখানে একটা ঋণের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। সে সংজ্ঞাতে কী আছে একটু আমরা অর্থঋণ আদালত আইনের আগে গিয়ে দেখি। অগ্রিম, আমি যদি অ্যাডভান্স কিছু দিয়ে থাকি আপনাকে, কাউকে যদি কোনো ব্যাংক যদি অ্যাডভান্স দিয়ে থাকে, যদি ফ্যাসিলিটি এখনো আসেনি বাট আমি অ্যাডভান্স দিয়ে দিলাম, সেটাও ঋণের মধ্যে রেখেছে। ধার তো আসলে ঋণই, ঠিক আছে। এরপর নগদ টাকার কথা বলছে ঋণ, ওভারড্রাফট, ব্যাংকিং ক্রেডিট ফ্যাসিলিটি। এই বাট্টাকৃত যেটা বলছে সেটা হচ্ছে ডিসকাউন্টিং, যেটা আমরা আইডিবি ফ্যাসিলিটি আমরা নিয়ে থাকি। সরিয়া ব্যাংকিং মোতাবেক যদি কোনো ঋণ দিয়ে থাকে সেটাও এইখানে ঋণের আওতায় পড়েছে। এই আইনের আওতাতে এই বিষয়গুলো আনার কারণ হচ্ছে যাতে কোনো কনফিউশন বা কোনো কেউ বিতর্ক করতে না পারে। ফর এক্সাম্পল, ইসলামিক ফাইন্যান্স নিয়ে অনেকে বিতর্ক করে থাকে যে ইসলামিক পদ্ধতিতে আমাকে ঋণটা দেওয়া হয় নাই, আমাকে বিনিয়োগ করা হয় নাই, সো এটা ঋণ না। সেই জন্য এই স্পেশাল আইনে এখানে ইসলামিক ব্যাংকের যে ঋণ, সেই যে মোতাবেক যে বিনিয়োগ, সেটাও ঋণের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। এরপর গ্যারান্টি বিষয় জানেন, ব্যাংক গ্যারান্টি এটার মধ্যে ইনক্লুড। এবং ব্যাংক গ্যারান্টি তো কোনো ব্যক্তি দিয়ে থাকে, ঋণের জামিনদার হলেও উনিও দায়ী। ইন্ডেমনিটি, এই ধরনের এটা একটা দলিল। ফর এক্সাম্পল, আমি এটা এক্সাম্পল দিয়ে বলতে পারি, আমাদের সুবিধা হবে। ফর এক্সাম্পল, এই কেউ কোনো নমিনি ব্যাংক থেকে টাকা তুলতে গেল, সেই টাকা তুলতে গেলে যেহেতু তার অনেক দাবিদার আছে, তখন ব্যাংক সচরাচর একটা ইন্ডেমনিটি নিয়ে থাকে যে কোনো যদি বিতর্ক আসে আমাকে ইন্ডেমনিফাই করতে হবে, মানে আপনি টাকাটা পরিশোধ করবেন। এটাও একটা ঋণের মধ্যে এনেছে। কেউ যদি ব্যাংকের বারো কোনো ইন্ডেমনিটি দিয়ে থাকে, তাহলে ইন্ডেমনিটির বিনিময়ে যদি কোনো টাকা নিয়ে থাকে, তাহলে সেই টাকাটা ফেরত দিতে বাধ্য। এরপর ঋণপত্র বলতে এটা এলসিকে বোঝাচ্ছে, এটাও ঋণের আওতায়। এটা যদি ফ্যাসিলিটি, কিন্তু অনেক ক্ষেত্রে এটা ঋণ হয়ে যায়। ফর এক্সাম্পল, এলসিটা ইস্যু করে ইস্যুইং ব্যাংক। এখন ইস্যুইং ব্যাংক যদি বেনিফিশিয়ারি ব্যাংকে টাকাটা না দেয়, তখন সেটা ইস্যুইং ব্যাংকের জন্য ঋণ হয়ে যাচ্ছে। তো সেই জন্য এটাকে কাভার করে ঋণপত্রটাকেও এখানে এনেছে। কিন্তু আবার দেখা যাচ্ছে, দেখবেন ইম্পোর্টারের জন্য কিন্তু এলসি ঋণ না, ইম্পোর্টারের জন্য এলসিটা ফ্যাসিলিটি, সেটা ঋণ হিসেবে যাবে না, এটা ফ্যাসিলিটি হিসেবে যাবে। ঋণ তার সৃষ্টি হবে পরে, সে যদি এলটিএন নেয়, অথবা না দিলে ফোর্স লোনে যাবে। কিন্তু এটা ইম্পোর্টারের পয়েন্ট অফ ভিউ থেকে, ফর এক্সাম্পল বেনিফিশিয়ারি ব্যাংক যেটা অ্যাডভাইজিং ব্যাংক, অর্থাৎ এক্সপোর্টারের ব্যাংকের পয়েন্ট অফ ভিউ থেকে এটা ঋণ কার জন্য, ইস্যুইং ব্যাংকের জন্য এটা দায়, যেহেতু লেটার অফ ক্রেডিট দিয়েছেন। সো এই কনফিউশনটা অ্যারাইজ হবে দেখেই অর্থনীতি আইনের ঋণপত্রটাকেও ঋণের আওতায় এনেছেন। এবং অন্য কোনো আর্থিক বন্দোবস্ত, মানে বলছে যেই ব্যবস্থায় থাকুক না কেন সেটাও ঋণের মধ্যে পড়বে। এখানে আরেকটা 3-এর মধ্যে দেখা যাচ্ছে কর্মকর্তারা, ব্যাংকের কর্মকর্তা যদি ঋণ নিয়ে থাকে সেটাও ঋণ, সেটাকেও বিতর্ক করার সুযোগ নেই। এবং 4-এ বলছে, সাবক্লজ 4-এ বলতেছে যে উল্লেখিত বিষয়ে যা যা আছে ইসলামিক শরিয়া সহ ওইটার উপর আরোপিত, বৈধভাবে আরোপিত সুদ, অন্তঃসুদ, সব মুনাফা, ভাড়া, এই যে ভাড়া যেমন বলছি যে দিলে লিজ ফাইন্যান্স দিলে যে ভাড়া আদায় হয়, সেটাও সব কিছু কভার করে। আমি মনে করি এই যে অর্থনীতি আদালত 2 এটা একটা পরিপূর্ণ ঋণটাকে আওতায় আনার জন্য, আর্থিক বন্দোবস্তকে আওতায় আনার জন্য একটা পরিপূর্ণ আইন। তো সুতরাং অর্থনীতি আদালত আইন অনুযায়ী আপনাদেরকে এটা দেখালাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর আমি রিকোয়েস্ট করব আমার এটা সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।